আসসালামু আলাইকুম। পুরুষ যৌন রোগীদের ক্ষেত্রে আমরা কি বিষয়ে জানব ওষুধ নির্বাচনের জন্য। একজন পুরুষ যৌন রোগীর ক্ষেত্রে আমরা ওষুধ নির্বাচনের জন্য যে বিষয়টি জানব তা হচ্ছে লিঙ্গোচ্ছ্বাস। লিঙ্গোচ্ছ্বাস বলতে আমরা বুঝি লিঙ্গ শক্ত হয় কিনা, লিঙ্গ দাঁড়ায় কিনা। আমরা জানব তার 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ ভোর থেকে ভোররাত পর্যন্ত কোনো সময় তার লিঙ্গ শক্ত হয় কিনা। এই লিঙ্গ উত্থানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। যদি আমরা সময়ের দিক থেকে বিবেচনা করি, যে রোগীকে জিজ্ঞাসা করা হবে যে আপনার লিঙ্গ কখন উত্থান হয়, সকালে না বিকালে, সন্ধ্যায় না রাতে, মধ্যরাতের আগে না পরে। লিঙ্গ উত্থান হাঁটাচলা অবস্থায় না বসে থাকা অবস্থায় না শোয়া অবস্থায়। এই লিঙ্গ উত্থানের বা লিঙ্গ উচ্ছ্বাসের স্থায়িত্বটা কীরকম। লিঙ্গ উচ্ছ্বাস যৌনক্রিয়া পরে থাকে কিনা। রোগীর কাছে জানব তার শুক্রপাতের পরে তার লিঙ্গ নিস্তেজ হয় কিনা, না লিঙ্গোচ্ছ্বাস অবস্থায় থাকে। কোনো কাজকর্মের সময় হঠাৎ তার লিঙ্গোচ্ছ্বাস হয় কিনা, ঘুমের মধ্যে লিঙ্গোচ্ছ্বাস হয় কিনা। লিঙ্গোচ্ছ্বাস হলে তখন শক্ত হয় কিনা, বা লিঙ্গোচ্ছ্বাস আশানুরূপভাবে শক্ত হয় কিনা। এসব বিষয়ে আমরা জানব, কেননা রেপার্টরিতে আমরা এই লিঙ্গ উচ্ছ্বাসের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন আছে বা ওষুধ আলোচনা করা হয়েছে। যদি আমরা ক্যান রেপার্টরিতে 695 পৃষ্ঠায় দেখি, এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। লিঙ্গ উচ্ছ্বাসের পরে আমরা জানব তার এই লিঙ্গ উচ্ছ্বাস সম্পূর্ণ হয় কিনা না অসম্পূর্ণ। যদি অসম্পূর্ণ হয় থাকে, সেটা কোন সময় লিঙ্গ অসম্পূর্ণ হয়, সঙ্গমের পরে না সঙ্গমের আগে। যদি সঙ্গমের পরে হয় সে বিষয়ে জানব, বা সঙ্গমের মধ্যবর্তী সময় হয় সে বিষয়ে জানব, বা লিঙ্গোচ্ছ্বাস আদৌ হয় না অসম্পূর্ণ থেকে যায় সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা জানব যে লিঙ্গ উচ্ছ্বাসের অভাব আছে কিনা। অর্থাৎ দেখা যায় অনেক সময় রোগীর লিঙ্গ উচ্ছ্বাস হয় না, কোনো অবস্থাতে লিঙ্গ শক্ত হয় না। এটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি ধ্বজভঙ্গ। এই লিঙ্গ উচ্ছ্বাস হয় না, এটা সমস্যা কি সাম্প্রতিক না পুরাতন। এই লিঙ্গ উচ্ছ্বাস হয় না জাগ্রত অবস্থায় না ঘুমান্ত অবস্থায়। অনেক সময় দেখা যায় সাময়িক সময় লিঙ্গ উচ্ছ্বাস হলেও পক্ষান্তরে অল্প সময়ের মধ্যে লিঙ্গ শিথিল হয়ে যায়। অনেক সময় দেখা যায় আকস্মিকভাবে লিঙ্গ শিথিল হয়ে যায়। এটাকে আমরা লিঙ্গ উচ্ছ্বাসের অভাবের দৃষ্টিতে দেখব। এসব বিষয়ে ক্যান রেপার্টরিতে 696 পৃষ্ঠায় বিশদভাবে ওষুধের বর্ণনা আছে এবং কী লক্ষণে কয়টি ওষুধ বলা হয়েছে। এরপরে জানবো আমরা একজন যৌন রোগীর ক্ষেত্রে তার কাম প্রবৃত্ত, অর্থাৎ কাম প্রবৃত্ত বা কামের চাহিদা, তার সঙ্গমের চাহিদাটা কীরকম। সেটা কি আগের মতো হ্রাসপ্রাপ্ত না বৃদ্ধিপ্রাপ্ত। শুক্রপাতের পরে তার কাম চাহিদা কীরকম, আহারের পর কীরকম, বয়স ভেদে তার ছেলে বয়সে কীরকম ছিল, বর্তমানে কী রকম, বা মধ্য বয়সে কীরকম, শেষ বয়সে বা বৃদ্ধা বয়সে কীরকম, অথবা কামভাব খুব সহজে হয় কি না। অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ আলিঙ্গন করার পরেও কামভাব আসে না। এটা আমরা কামভাবের অভাব আছে কি না এই বিষয়ে জানব। এরপরে জানবো একজন পুরুষ যৌন রোগীর ক্ষেত্রে তার পেনিসের কোনো সমস্যা আছে কি না। অনেক সময় দেখা যায়
যে রোগীর পেনিসের আকারে ছোট হয়ে যায়, শিথিল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, হাত দিয়ে নাড়ে, কোনো অবস্থাতে শক্ত হয় না, পূর্বের তুলনায় সংকুচিত, অনেক সময় আঁকা বাঁকা হয়। এই লক্ষণগুলো আমাদের রোগীর কাছ থেকে নিতে হবে এবং রোগীর যে কারণটি দেখাবে, যে লক্ষণটি বলবে, সেই উপর ভিত্তি করে ওষুধ ভাবতে হবে। এরপরে আসে আমাদের সূক্ষ্মস্রাব, অর্থাৎ সিমেন যে ডিসচার্জ হয় সঙ্গমের পরে, সঙ্গমে কিংবা সঙ্গম ব্যতীত অনেক সময় যে সিমেন্স ডিসচার্জ হয়, এই ডিসচার্জ সিমেন্সের উপর ভিত্তি করে ওষুধ আসতে পারে। যেমন অনেক সময় দেখা যায় সিমেন্স ডিসচার্জ হয় রক্তাক্ত হয়, ডাক্তার সাহেব আমার যে সিমেন্স ডিসচার্জ হয় খুবই রক্তাক্ত। আবার অনেক সময় খুব ঠান্ডা, প্রচুর হয়, অল্প হয়, কষ্টকর হয়, সঙ্গমকালে হয় না, অসম্পূর্ণ। সিমেন্স ডিসচার্জে ব্যথাযুক্ত, মুক্তত্যাগের পরে সিমেন্স ডিসচার্জ হয়, অর্থাৎ সূক্ষ্মস্রাব। এই সূক্ষ্মস্রাব সম্পর্কে বিস্তারিত জানতে হবে। অনেক সময় দেখা যায় রোগীর স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি রুব্রিক পাবো। সেটি হচ্ছে স্বপ্নে কাউকে না দেখে, বিপরীত লিঙ্গকে না দেখে লিঙ্গোচ্ছ্বাস, স্বপ্নে আলিঙ্গন করার সময় লিঙ্গোচ্ছ্বাস। এই ধরনের বিভিন্ন লক্ষণ রোগীর কাছ থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বের করব। এছাড়াও আমরা জানব লিঙ্গোত্থান ব্যতীত লিঙ্গোচ্ছ্বাস হয়, লিঙ্গোত্থান ব্যতীত লিঙ্গ স্রাব অর্থাৎ সূক্ষ্মস্রাব হয়। সূক্ষ্মস্রাব লিঙ্গ উত্থান ব্যতীত হওয়াটাই মোটামুটি একটি বিপজ্জনক লক্ষণ। এই লক্ষণে আমাদের ওষুধগুলো খুব সাবধানের সহিত দেখতে হবে। অনেক সময় দেখা যায় পূর্ণ লিঙ্গ উত্থানের পরেই সূক্ষ্মস্রাব হয়। অনেক সময় দেখা যায় হস্তমৈথুন করে লিঙ্গোৎস্রাব বা সূক্ষ্মস্রাব ঘটায়। অনেক সময় দেখা যায় মূত্র ত্যাগকালে বা মল ত্যাগকালে লিঙ্গ উত্থান ব্যতীত সূক্ষ্মস্রাব হয়। এরপরে অনেক সময় দেখা যায় রোগী প্রত্যেক রাতেই লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কিংবা লিঙ্গোচ্ছ্বাস সহ সূক্ষ্মস্রাব হয়। এরপরে আমরা জানব বা একজন রোগীর যৌন রোগ সম্পর্কে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে জানতে হবে তার হস্তমৈথুন প্রবৃত্ত ছিল কিনা। হস্তমৈথুনে যদি ইতিপূর্বে প্রবৃত্ত থাকে সেক্ষেত্রে এই লক্ষণ ভাবতে হবে। হস্তমৈথুন প্রবৃত্তির মধ্যে দেখা যাচ্ছে যে নির্জন স্থান খোঁজে, হস্তমৈথুন প্রবৃত্তি তার নিদ্রাকালে, হস্তমৈথুন প্রবৃত্তি তার প্রতিনিয়ত, হস্তমৈথুনের প্রবৃত্তি সকালে, হস্তমৈথুন প্রবৃত্তি চুলকানি হতে, হস্তমৈথুন প্রবৃত্তি দেখা যায় উষ্ণ পোশাক পরিধানে বা উষ্ণ ঘরে থাকার কারণে। এরপরে আমরা জানব একজন যৌন রোগীর ক্ষেত্রে সঙ্গম। সঙ্গম অনেক সময় বেদনাদায়ক হয়, বিতৃষ্ণা হয়, ইচ্ছা থাকে, অনেক সময় ইচ্ছা থাকে না, অনেক সময় ব্যথার কারণে বিতৃষ্ণা সৃষ্টি হয়, অনেক সময় আনন্দ পায় না, অনেক সময় পূর্বের তুলনায় বর্তমান আনন্দ হ্রাস পায়, অনেক সময় চূড়ান্ত আনন্দ পায় না, অনেক সময় আনন্দ দীর্ঘায়িত হয় কি স্বল্প সময় হয়, এসব বিষয় জানতে হবে। পুরুষ রোগী যৌন রোগের চিকিৎসার জন্য আমাদেরকে তার অন্ডকোষ সম্পর্কে জানতে হবে। অন্ডকোষ কী অবস্থা রয়েছে, তার অন্ডকোষ শিথিল হয়েছে কিনা, তার অন্ডকোষ ঝুলে পড়েছে কিনা। এরপরে আমরা জানবো তার অন্ডকোষদ্বয় আকারে ছোট হয়েছে কিনা, বড় হয়েছে কিনা, এসব বিষয়ের পরে আমরা জানবো পুরুষ যৌন রোগের চিকিৎসার ক্ষেত্রে তার গোপন অঙ্গের চুল পরে গিয়েছে কিনা, রোগীর বন্ধ্যাত্ব আছে কিনা। এগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমরা যখন লক্ষণ রোগীর কাছ থেকে নেব, উক্ত লক্ষণগুলোর আলোকে আমরা রেপার্টরিতে ওষুধ দেখব। এদের মধ্যে আমরা সকল লক্ষণের মধ্যে একটি লক্ষণে বা বেশিরভাগ লক্ষণে যে ওষুধটি পাব বা যে ওষুধটি আমাদের বেশিরভাগ লক্ষণকে সাপোর্ট দেবে, এর আলোকে রোগীর অন্যান্য লক্ষণ ভেদে প্রয়োগ করলে নিশ্চিত আরোগ্য হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।